আজকে তোমাদেরকে দশম শ্রেণীর তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটি সম্বন্ধে বলবো। এই চ্যাপ্টারটি দশম শ্রেণীতে যে শুধু রয়েছে তা নয়, তোমরা উচ্চ মাধ্যমিকে অর্থাৎ ক্লাস 12-এ গেলে ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়ন বলে একটি অধ্যায় পড়বে, সেখানেও কাজে লাগবে। তো এবার আসা যাক ইলেকট্রিসিটি এবং কেমিক্যাল রিঅ্যাকশন কি, এবং এই চ্যাপ্টারটিতে যে যে টার্ম বা যে যে জিনিসগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে করে ব্যাখ্যা করব। প্রথমে দেখো কেমিক্যাল রিঅ্যাকশন মানে কি রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া বলতে আমরা কি বোঝাই না, কোনো একটি পদার্থের যদি তার বিক্রিয়ার ফলে যদি তার অণুর গঠনের বা ধর্মের যদি পরিবর্তন ঘটে, তখন তাকে আমরা বলি রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিঅ্যাকশন। তো দেখো এখানে এ থেকে বি একটি কেমিক্যাল রিঅ্যাকশন হয়েছে, অথবা বি থেকে C+D কেমিক্যাল রিঅ্যাকশন হয়েছে। তো এই দুটি কেমিক্যাল রিঅ্যাকশন বা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে এ এবং বি হচ্ছে বিক্রিয়ক এবং এখানে B, C, D হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্ট বলে থাকি। তো এই রাসায়নিক বিক্রিয়া ঘটানোর ক্ষেত্রে বাইরে থেকে কোনো না কোনো প্রভাবক বা একটা ফোর্স কাজ করে। তো সেই ফোর্স বা ফ্যাক্টর কি কি হতে পারে সেগুলো বলি। আলোক হতে পারে, অর্থাৎ সূর্যালোকের উপস্থিতি হতে পারে। সংযোগ অর্থাৎ ক্লোজ কন্ট্যাক্ট, দুটো রাসায়নিক পদার্থকে পরস্পরের সংস্পর্শে এনেও রাসায়নিক বিক্রিয়া ঘটানো যেতে পারে। তাপ হতে পারে, চাপ হতে পারে, শব্দের সাহায্যেও রাসায়নিক বিক্রিয়া হতে পারে। এছাড়া আমরা শুনেছি অনুঘটকের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া হতে পারে। তাহলে হঠাৎ করে এই চ্যাপ্টারটিতে ইলেকট্রিসিটি অ্যান্ড কেমিক্যাল রিঅ্যাকশন কেন? না, আরো একটা এক্সট্রা ফ্যাক্টরও কাজ করতে পারে, তা হলো তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিসিটি। তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিসিটির ফলেও কিন্তু রাসায়নিক পরিবর্তন ঘটে থাকে। এই তড়িৎ প্রবাহ বা তড়িৎ শক্তির ফলে যে রাসায়নিক পরিবর্তন ঘটে, তখনই তাকে আমরা বলি তড়িৎ রসায়ন বা ইলেকট্রোকেমিস্ট্রি। অর্থাৎ ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়নেই আমরা এই তড়িৎ প্রবাহের ফলে যে রাসায়নিক পরিবর্তন ঘটছে তা আমরা পড়ব। তো তড়িৎ রসায়নে আমরা একটা জিনিস স্পষ্ট করে বুঝতে পারছি যে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, অথবা রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হতে পারে। তো এক্ষেত্রে যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনটাকে আমরা কি বলবো না, তড়িৎ রাসায়নিক পরিবর্তন। তাহলে তড়িৎ রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে আমরা দুটো জিনিস দেখতে পাব। কি না, তড়িৎ শক্তি দ্বারা রাসায়নিক পরিবর্তন যেখানে নতুন পদার্থ উৎপন্ন হয়, আবার রাসায়নিক বিক্রিয়ার ফলে তড়িৎ শক্তি উৎপন্ন হয় যার ফলে তড়িৎ প্রবাহ ঘটায় বা তড়িৎ প্রবাহ ঘটে। তো এই তড়িৎ রাসায়নিক পদ্ধতি এটি ঘটানোর জন্য আমাদেরকে কোষের প্রয়োজন রয়েছে। তো এই তড়িৎ রাসায়নিক পরিবর্তন ঘটানোর জন্য দু ধরনের কোষ সাধারণত থেকে থাকে। এক হচ্ছে ভোল্টীয় কোষ বা গ্যালভানীয় কোষ, আর একটি হয় তড়িৎ বিশ্লেষণ কোষ বা ইলেকট্রোলাইটিক সেল। তড়িৎ রাসায়নিক কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয়, অর্থাৎ ভোল্টীয় কোষ বা গ্যালভানীয় কোষ আমরা যেটাকে বলে থাকি। কিন্তু তড়িৎ বিশ্লেষণ কোষ অর্থাৎ ইলেকট্রোলাইটিক সেলে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তি রূপান্তরিত হয়। আমাদের এখানে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তি রূপান্তরের যে সমস্ত বিক্রিয়া বা যে সমস্ত ঘটনাগুলো রয়েছে আমরা এখানে পড়ব।
এতক্ষণ ধরে কেমিক্যাল রিঅ্যাকশন বা রাসায়নিক বিক্রিয়া সম্বন্ধে বললাম। এবারে বলি তড়িৎ পরিবাহী বা ইলেকট্রিসিটি সম্বন্ধে। তো তড়িৎ পরিবাহিতার ক্ষেত্রে প্রথমেই আমাদের একটি কোশ্চেন বা প্রশ্ন, যে পদার্থটি তড়িৎ পরিবাহী, ইয়েস অর নো। যদি ইয়েস হয়ে থাকে তাহলে সেটি সুপরিবাহী, আর যদি নো হয়ে থাকে তাহলে সেটি কুপরিবাহী। অর্থাৎ যারা তড়িৎ পরিবহন করতে পারে তাদেরকে সুপরিবাহী বলবো, এবং যারা তড়িৎ পরিবহন করতে পারে না তাদেরকে কুপরিবাহী বলবো। এখানে সুপরিবাহী নিয়েই আমাদেরকে ভাবতে হবে, যেহেতু আমাদের তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া, তাই যে সমস্ত পদার্থ নিয়ে কাজ করতে হবে তাদেরকে তড়িৎ পরিবাহী হতে হবে। তো তড়িৎ পরিবাহী দু ধরনের হতে পারে। এক হচ্ছে ধাতব বা অধাতব পরিবাহী, আর 2 নম্বর হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, যাকে আমরা ইলেকট্রোলাইটস বলবো। তো ধাতব বা অধাতব পরিবাহীর যদি উদাহরণ দিয়ে থাকি, বিশেষ করে ধাতবর ক্ষেত্রে কপার হতে পারে, সিলভার হতে পারে। অধাতব পরিবাহীর ক্ষেত্রে গ্রাফাইট, গ্যাস কার্বন ইত্যাদি। আমাদের এখানে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী নিয়েই ভাবতে হবে। ইলেকট্রোলাইটস বা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কি? যেসব যৌগ বা যৌগিক পদার্থ গলিত অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে তড়িৎ পরিবহন করে এবং রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন করে, সেই সব পদার্থকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে থাকে। তো এখানে দ্রবীভূত অবস্থায় রাসায়নিকভাবে বিয়োজিত হবে, এর মানে কি? ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি জলীয় দ্রবণে অর্থাৎ জলে যদি দেওয়া হয়, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হয়ে সোডিয়াম প্লাস এবং ওইচ মাইনাস উৎপন্ন করে। তাহলে তেমনি পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH জলে দ্রবীভূত হয়ে K প্লাস এবং OH মাইনাস উৎপন্ন করে। তোমরা কেমিক্যাল বন্ডিং বা রাসায়নিক বন্ধনে পড়ে এসেছো যে আয়নীয় যৌগগুলি ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় এবং সমযোজী যৌগগুলি সাধারণত অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। এক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড আয়নীয় চরিত্রের বা আয়নীয় প্রকৃতির, তাই এরা জলে দ্রবীভূত হয়ে আয়নে বিয়োজিত হতে পারে। তো এই জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে উৎপন্ন আয়নগুলি কিন্তু তড়িৎ বিশ্লেষণ কোষে তড়িৎ পরিবহনে সাহায্য করে। তো এই যে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা ইলেকট্রোলাইটস, এই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা ইলেকট্রোলাইটস দু প্রকারের হতে পারে। কি কি না, এক হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইটস বা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, এবং আরেকটি হলো উইক ইলেকট্রোলাইটস বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলতে কি বোঝায়? না, জলীয় দ্রবণে সম্পূর্ণভাবে বিয়োজিত হতে পারে এবং এদের তড়িৎ পরিবাহিতা বেশি হবে। অর্থাৎ তীব্র তড়িৎ বিশ্লেষ্যগুলো উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত হয়ে সম্পূর্ণভাবে আয়নে ভেঙে যাবে, পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়ন উৎপন্ন করবে। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য কারা? যারা আংশিকভাবে বিয়োজিত হবে, অর্থাৎ যাদের বিয়োজন মাত্রা কম। যেহেতু বিয়োজন মাত্রা কম বা উৎপন্ন আয়নের সংখ্যা কম, তাই এদের তড়িৎ পরিবাহিতাও কম হবে। তো তীব্র তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ কি কি হতে পারে? যেমন অ্যাসিডগুলোর মধ্যে H2SO4, HCl, HNO3 ইত্যাদি, এবং ক্ষারগুলির ক্ষেত্রে NaOH, KOH ইত্যাদি। সল্ট বা লবণ জাতীয়গুলির ক্ষেত্রে NaCl, KCl, CuSO4 এগুলি কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষ্য। মৃদু তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে অ্যাসিড হিসাবে সাধারণত জৈব অ্যাসিডগুলো মৃদু প্রকৃতির হয়ে থাকে, অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড ইত্যাদি। এবং ক্ষারগুলির ক্ষেত্রে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি। লবণগুলির ক্ষেত্রে HgCl2, ZnCl2 এরা কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষ্য হয়ে থাকে। এখন বলি তীব্র তড়িৎ বিশ্লেষ্য
ও মৃদু তড়িৎ বিশ্লেষ্যের পার্থক্য কি কি হতে পারে? না, তীব্র তড়িৎ বিশ্লেষ্য মৃদু তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে আমরা আগেই আলোচনা করলাম যে তীব্র তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রা অনেক বেশি হয়, মৃদু তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রা কম হয়। এবং তীব্র তড়িৎ বিশ্লেষ্য যেহেতু বিয়োজন মাত্রা বেশি, তাই তড়িৎ পরিবাহিতাও বেশি হয়। মৃদু তড়িৎ বিশ্লেষ্যের তড়িৎ পরিবাহিতা কম হয়। তীব্র তড়িৎ বিশ্লেষ্যগুলি সাধারণত তড়িৎযোজী যৌগ প্রকৃতির হয়ে থাকে এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য সাধারণত সমযোজী যৌগ হয়ে থাকে। এবং তীব্র তড়িৎ বিশ্লেষ্যের জলীয় দ্রবণে শুধুমাত্র আয়ন উপস্থিত থাকে, যেহেতু সম্পূর্ণভাবে বিয়োজিত হয়ে যায়। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে আয়ন বা অণু উভয় থাকতে পারে। তো তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণের তড়িৎ পরিবাহিতা কি কি বিষয়ের উপর নির্ভর করে? না, এক হচ্ছে তড়িৎ বিশ্লেষ্যের প্রকৃতি, 2 নম্বর হচ্ছে দ্রবণের গাঢ়ত্ব, আর 3 নম্বর হচ্ছে তাপমাত্রার উপর নির্ভর করে। তড়িৎ বিশ্লেষ্যের প্রকৃতি অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি যদি আয়নীয় বা তড়িৎযোজী যৌগ হয়ে থাকে, তাহলে এরা ধ্রুবীয় দ্রাবকে সম্পূর্ণভাবে কিন্তু বিয়োজিত হবে। যদি এরা সমযোজী প্রকৃতির হয়ে থাকে, তাহলে এরা কিন্তু সম্পূর্ণভাবে বিয়োজিত হবে না। আর দ্রবণের গাঢ়ত্ব হিসাবে যদি বলে থাকি, ধরো গাঢ় সালফ্রিক অ্যাসিড, এটি কিন্তু একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্যের ন্যায় আচরণ করবে। কিন্তু লৌহ সালফ্রিক অ্যাসিড, এটা কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষণে আচরণ করবে। অর্থাৎ দ্রবণের গাঢ়ত্ব যদি খুব বেশি হয়ে থাকে, তাহলে সেটি মৃদু তড়িৎ বিশ্লেষ্যের মতো আচরণ করে। আর দ্রবণের গাঢ়ত্ব যদি লঘু হয়ে থাকে, তাহলে সেটি তীব্র তড়িৎ বিশ্লেষণে আচরণ করে। এছাড়া তাপমাত্রার উপর নির্ভর করে। যদি তাপমাত্রা বাড়ানো হয়, তাহলে তড়িৎ বিশ্লেষ্যের তড়িৎ পরিবাহিতা কিন্তু বৃদ্ধি পায়। কারণ তাপমাত্রা বৃদ্ধি পেলে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে বিয়োজিত যে হওয়ার ঘটনা বা বিয়োজিত হওয়ার যে হার, সেটি বৃদ্ধি পাবে এবং অণু পরমাণুগুলি তাদের মধ্যে গতিশীলতাও বৃদ্ধিপ্রাপ্ত হবে। ফলে দ্রবণে তড়িৎ পরিবাহিতাও বৃদ্ধি পাবে। এবার তড়িৎ বিশ্লেষণ কি? অর্থাৎ এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে নিয়ে আমাকে তড়িৎ বিশ্লেষণ করতে হবে। তো তড়িৎ বিশ্লেষণ হলো একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালানোর ফলে পদার্থটি রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে নতুন পদার্থের সৃষ্টি করে, তাকে তড়িৎ বিশ্লেষণ বলবো। অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ হলো একটি পদ্ধতি, যে পদ্ধতিতে আমি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ব্যবহার করে রাসায়নিক পরিবর্তন ঘটাবো এবং এক্ষেত্রে বাইরে থেকে তড়িৎ শক্তি চালনা করতে হবে। অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া হলো এমনই একটি প্রক্রিয়া যেখানে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তো তড়িৎ বিশ্লেষণ করানোর জন্য আমাকে একটা কোষের বা পাত্রের প্রয়োজন। আমরা আগেই বলেছিলাম যে দুটো তড়িৎ রাসায়নিক কোষ হয়ে থাকে, এক হলো গ্যালভানীয় কোষ বা ভোল্টীয় কোষ, আরেকটি হলো তড়িৎ বিশ্লেষণ কোষ বা ইলেকট্রোলাইটিক সেল। তো তেমনি এই তড়িৎ বিশ্লেষণ করানোর জন্য যে পাত্র বা যে কোষের প্রয়োজন হয়, তাকে বলা হয় ভোল্টামিটার। তো এখানে ভোল্টামিটারের একটি চিত্র দেখানো হয়েছে। ভোল্টামিটারের ক্ষেত্রে দুটি তড়িৎদ্বারকে নিমজ্জিত রাখা হয়েছে অর্ধ নিমজ্জিত তড়িৎদ্বার, এবং একটি তড়িৎদ্বারকে বলবো অ্যানোড এবং অপর তড়িৎদ্বারকে বলবো ক্যাথোড। এবং ওই দুটি তড়িৎদ্বারকে একটি পরিবাহী তার দিয়ে ব্যাটারির সঙ্গে যুক্ত রাখা হয়েছে এবং ব্যাটারির পজিটিভ মেরুর সঙ্গে যুক্ত রয়েছে যে তড়িৎদ্বার, তাকে আমরা বলছি অ্যানোড। এবং অ্যানোড যে তড়িৎদ্বার, সেই তড়িৎদ্বারের প্রকৃতি হচ্ছে পজিটিভ অর্থাৎ ধনাত্মক প্রকৃতির, তাই এই তড়িৎদ্বারের মাঝে প্লাস চিহ্ন দিয়েছি। এবং ক্যাথোড তড়িৎদ্বারের প্রকৃতি হচ্ছে ঋণাত্মক প্রকৃতির, তাই এখানে ঋণাত্মক চিহ্ন বসিয়েছি। এবং এটি হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অর্থাৎ ইলেকট্রোলাইটস,
যে তড়িৎ পরিবহনে সাহায্য করে। তো এই ইলেকট্রোলাইটস বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যখন এই পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠাবে, তখন দেখা যাবে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি বিয়োজিত হয়ে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করেছে। এর ফলে দেখা যাবে যে ক্যাটায়নগুলি ক্যাথোডের দিকে গমন করছে এবং অ্যানায়নগুলি অ্যানোডের দিকে গমন করছে। যেহেতু ক্যাথোড ঋণাত্মক তড়িৎদ্বার, তাই দ্রবণে উপস্থিত বা উৎপন্ন হয়েছে যে সমস্ত ক্যাটায়ন, সেগুলি তার দিকে ছুটে যাচ্ছে। এবং অ্যানোড যেহেতু পজিটিভ তড়িৎদ্বার, তাই দ্রবণে বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজনে উৎপন্ন অ্যানায়নগুলি বা নেগেটিভ আধানগুলি অ্যানোডের দিকে ছুটে যাচ্ছে। এটি গেল ভোল্টামিটারের তথ্য। তো আরো কিছু বলি, এই ভোল্টামিটারের ক্ষেত্রে দেখা গেছে যে প্রকৃতির তড়িৎ প্রবাহ ইউজ করা হয় তা সাধারণত ডিসি বা ডাইরেক্ট কারেন্ট ব্যবহার করা হয়ে থাকে, এবং এটি হলো তড়িৎ প্রবাহ আর এদিকটা হলো ইলেকট্রনের প্রবাহ, অর্থাৎ বিপরীতমুখী। তো এবারে বলি যে ইলেকট্রোড বা তড়িৎদ্বার ক প্রকারের। না, ইলেকট্রোড বা তড়িৎদ্বার হচ্ছে দুই প্রকারের। কি কি? না, এক হচ্ছে ইনার্ট তড়িৎদ্বার, অর্থাৎ যাকে বলবো নিষ্ক্রিয় তড়িৎদ্বার, এবং আরেকটি তড়িৎদ্বার হচ্ছে অ্যাক্টিভ ইলেকট্রোড, অর্থাৎ সক্রিয় তড়িৎদ্বার। নিষ্ক্রিয় তড়িৎদ্বার হচ্ছে প্ল্যাটিনাম, গ্রাফাইট এগুলি হতে পারে, আর অ্যাক্টিভ তড়িৎদ্বার হচ্ছে সিইউ, এজি, ইটিসি। তো নিষ্ক্রিয় তড়িৎদ্বার মানে কি? না, এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় এই নিষ্ক্রিয় তড়িৎদ্বারগুলির কোনোভাবে রাসায়নিক পরিবর্তন ঘটবে না, অথচ তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হবে, অর্থাৎ এরা তড়িৎ পরিবাহী। এবং সক্রিয় তড়িৎদ্বার যেগুলি, সেগুলি কিন্তু তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া তাদের নিজেদের রাসায়নিক পরিবর্তন ঘটবে এবং তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটিও সম্পন্ন হবে। যেখানে একটি পাত্রের মধ্যে দুটি তড়িৎদ্বারকে অর্ধ নিমজ্জিত করানো আছে। তো তড়িৎদ্বার দুটিকে একটি পরিবাহী তারের সাহায্যে যুক্ত করে একটি ব্যাটারির সঙ্গে পজিটিভ এবং নেগেটিভ মেরুর সঙ্গে যোগ করা হয়েছে। যে তড়িৎদ্বারটি ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত, সেই তড়িৎদ্বারটিকে আমরা ক্যাথোড বলে থাকি, এবং যে তড়িৎদ্বারটি ব্যাটারির পজিটিভ মেরুর সঙ্গে যুক্ত বা ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত, তাকে আমরা অ্যানোড বলে থাকি। তো এই ক্যাথোড এবং অ্যানোডের নিজস্ব চরিত্র কি? না, ক্যাথোডের নিজস্ব চরিত্র হচ্ছে ঋণাত্মক প্রকৃতি, তাই ক্যাথোডের এই তড়িৎদ্বারের মাঝে আমি ঋণাত্মক চিহ্ন বসিয়েছি, এবং অ্যানোডের নিজস্ব চরিত্র হচ্ছে ধনাত্মক প্রকৃতি, তাই অ্যানোড তড়িৎদ্বারের মাঝে ধনাত্মক চিহ্ন বসিয়েছি। তো ব্যাটারি থেকে যে ইলেকট্রনের স্রোত, তা কিন্তু ক্যাথোডের দিকে যায়, এবং ব্যাটারি থেকে তড়িৎ প্রবাহ অ্যানোডের দিকে আসে। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তড়িৎ প্রবাহ এবং ইলেকট্রনের প্রবাহ পরস্পর কিন্তু বিপরীতমুখী। এরপরেই আমরা কি করব? না, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া শুরু করব। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার ক্ষেত্রে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা ব্যবহার করা হয়, সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কিন্তু এই পাত্রের মধ্যে আয়নে ভেঙে যায়, ক্যাটায়ন এবং অ্যানায়ন, অর্থাৎ বিয়োজিত হয়ে যায়। তো এক্ষেত্রে ক্যাটায়নগুলি ক্যাথোডের দিকে গমন করবে, যেহেতু ক্যাথোড তড়িৎদ্বার হচ্ছে ঋণাত্মক প্রকৃতির, এবং অ্যানায়নগুলি অ্যানোডের দিকে গমন করবে, যেহেতু অ্যানোড তড়িৎদ্বার ধনাত্মক প্রকৃতির। এইভাবে তড়িৎ বিশ্লেষণ সম্পন্ন হবে, এবং তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার জন্য সম্পূর্ণভাবে কিন্তু তড়িৎ প্রবাহ চালনা করতে হবে। তো এবারে বলি যে ইলেকট্রোড বা তড়িৎদ্বার ক প্রকৃতির। না, ইলেকট্রোড বা তড়িৎদ্বার দুই ধরনের হতে পারে। এক হচ্ছে ইনার্ট তড়িৎদ্বার বা নিষ্ক্রিয় তড়িৎদ্বার, এবং আরেকটা হলো অ্যাক্টিভ তড়িৎদ্বার বা সক্রিয় তড়িৎদ্বার। তো ইনার্ট তড়িৎদ্বার বা নিষ্ক্রিয় তড়িৎদ্বারের উদাহরণ কি কি হতে পারে? যেমন প্ল্যাটিনাম, গ্রাফাইট, এবং অ্যাক্টিভ বা সক্রিয় তড়িৎদ্বারের উদাহরণ কপার, এজি। তো ইনার্ট বা নিষ্ক্রিয় প্রকৃতির বলতে কি বোঝায়? না, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় এই সমস্ত তড়িৎদ্বারগুলির নিজস্ব রাসায়নিক পরিবর্তন ঘটবে না,
কিন্তু তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া চলতে থাকবে। আর সক্রিয় তড়িৎদ্বারগুলির ক্ষেত্রে এই তড়িৎদ্বারগুলির নিজস্ব রাসায়নিক পরিবর্তন ঘটবে, অর্থাৎ ক্ষয়ে যেতে পারে, অথবা ওই তড়িৎদ্বারের উপর অন্য কোনো ধাতব পদার্থ জমা হতে পারে, এবং তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াও কিন্তু চলতে থাকবে। এখন বলি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার ক্রিয়া কৌশল কি। দেখো, XY একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, অর্থাৎ ইলেকট্রোলাইটস। এটি জলীয় দ্রবণে বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত হয়ে বিয়োজিত হয় এবং বিয়োজিত হয়ে X+ এবং Y- আয়ন উৎপন্ন করে। এখানে X+ হলো পজিটিভ আয়ন এবং Y- হলো নেগেটিভ আয়ন, এবং তাকে ভোল্টামিটারের মধ্যে রাখা হলো, এবং ভোল্টামিটারে দুটি তড়িৎদ্বারকে আংশিক নিমজ্জিত করে একটি ব্যাটারির সঙ্গে যুক্ত করা হলো। এক্ষেত্রে দেখা গেছে যে ভোল্টামিটারে X+ এবং Y- আয়ন উৎপন্ন হয়েছে, এবং তড়িৎ প্রবাহ চালনা করার সঙ্গে সঙ্গে দেখা যাবে যে এই X+ আয়নটি ক্যাথোডের দিকে গমন করেছে এবং Y- আয়নটি অ্যানোডের দিকে গমন করেছে। যেহেতু অ্যানোড হচ্ছে পজিটিভ তড়িৎদ্বার এবং ক্যাথোড হচ্ছে নেগেটিভ তড়িৎদ্বার, তাই X+ আয়ন গেছে। তাহলে এখানে ক্যাটায়ন হিসাবে আমার ছিল কি X+ এবং অ্যানায়ন হিসাবে ছিল কি Y-। তো ক্যাটায়ন বা X+ ক্যাথোডের দিকে গমন করে কি হবে না, ক্যাটায়ন বা X+ ক্যাথোডের দিকে গমন করে ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করবে, এবং ইলেকট্রন গ্রহণ করে সে নিউট্রাল অ্যাটম বা প্রসম পরমাণুতে পরিণত হবে। তেমনি অ্যানায়ন Y- অ্যানোডে গমন করবে, যেহেতু অ্যানোড কি তড়িৎদ্বার না, অ্যানোড হচ্ছে পজিটিভ তড়িৎদ্বার, তাই Y- অ্যানোডের দিকে গমন করে ইলেকট্রন বর্জন করবে এবং ইলেকট্রন বর্জন করে নিউট্রাল অ্যাটমে পরিণত হবে। তাহলে ইলেকট্রোলিসিস বা তড়িৎ বিশ্লেষণ কিন্তু দেখা গেল এক প্রকারের রেডক্স রিঅ্যাকশন। রেডক্স রিঅ্যাকশন ক প্রকার না, রেডক্স রিঅ্যাকশন হচ্ছে দু প্রকার, এক হচ্ছে অক্সিডেশন আর 2 নম্বর হচ্ছে কি রিডাকশন। অক্সিডেশন মানে কি জারণ, আর রিডাকশন মানে বিজারণ। যেহেতু ক্যাথোডে X+ আয়ন গমন করে বা ক্যাথোডের দিকে যেহেতু X+ আয়ন ছুটে যায়, তাই X+ আয়ন ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে X পরমাণুতে পরিণত হবে। তেমনি Y- আয়ন অ্যানোডে গমন করবে এবং অ্যানোডে গিয়ে ইলেকট্রন বর্জন করে Y পরমাণুতে পরিণত হবে, এবং যা একটি অক্সিডেশন বা জারণ বিক্রিয়া। আমরা জানি যে ইলেকট্রন গ্রহণ করাটাই হলো বিজারণ প্রক্রিয়া এবং ইলেকট্রন বর্জন করাটি হলো জারণ প্রক্রিয়া। এটি হলো ইলেকট্রোলিসিস অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার ক্রিয়া কৌশল। এইভাবে প্রতিটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে ভোল্টামিটারের মধ্যে রেখে তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয়। এরপরে আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্যাথোড ও অ্যানোড রিঅ্যাকশনগুলো পড়ব। আজকে ইলেকট্রিসিটি এবং ইলেকট্রোলিসিস যে প্রক্রিয়া, তার কিছু জিনিস আমরা জানলাম। পরবর্তী ইলেকট্রোলিসিস যে প্রক্রিয়াগুলি আমরা পরের ক্লাসে ব্যাখ্যা করব। 1 নম্বর হলো অক্সিডেশন এবং 2 নম্বর হলো রিডাকশন। অক্সিডেশন মানে কি জারণ এবং রিডাকশন মানে বিজারণ। আমরা জানি যে জারণ মানে কি না, জারণ হচ্ছে ইলেকট্রন বর্জন করাকে বলা হয় জারণ, আর ইলেকট্রন গ্রহণ প্রক্রিয়াকে বলা হয় বিজারণ। তো এক্ষেত্রে ক্যাথোড যেহেতু ঋণাত্মক তড়িৎদ্বার, তাই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজনের পরে যে পজিটিভ আয়নটি উৎপন্ন হয় তা ক্যাথোডের দিকে গমন করে। ফলে ক্যাথোডের দিকে গমন করার ফলে সেখানে ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে সে X অর্থাৎ প্রসম পরমাণুতে পরিণত হয়, এবং Y- যেহেতু নেগেটিভ চার্জ অর্থাৎ ঋণাত্মক তড়িৎগ্রস্ত, তাই Y-
অ্যানোডের দিকে গমন করে, ফলে ওখানে গিয়ে ইলেকট্রন বর্জন করে নিউট্রাল পরমাণু ওয়াইতে পরিণত হয়। যেহেতু ক্যাথোডে এক্স প্লাস ইলেকট্রন গ্রহণ করে এক্স পরমাণুতে পরিণত হয়, তাই এটি হলো রিডাকশন বা বিজারণ প্রক্রিয়া। তাহলে অর্থাৎ ক্যাথোডে কি ঘটে না, ক্যাথোডে বিজারণ ঘটে। তেমনি অ্যানোডে ওয়াই মাইনাস আয়ন যেহেতু গমন করে, তাই ওয়াই মাইনাস আয়ন অ্যানোডে গিয়ে ইলেকট্রন বর্জন করে। আর যেহেতু ইলেকট্রন বর্জন প্রক্রিয়া হলো একটি অক্সিডেশন বা জারণ প্রক্রিয়া, তাই অ্যানোডে আমরা জারণ প্রক্রিয়া লক্ষ্য করে থাকি। তাই একসঙ্গে বলতে গেলে বোঝায় যে ইলেকট্রোলিসিস বা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া হলো একটি জারণ বিজারণ প্রক্রিয়া, অর্থাৎ রেডক্স রিঅ্যাকশন। আজকে আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার বেসিক জিনিসগুলো জানলাম। পরের ক্লাসে বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াগুলো পড়ব, তার ক্যাথোড ও অ্যানোড রিঅ্যাকশনগুলো পড়ব, তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ অর্থাৎ অ্যাপ্লিকেশন আমরা কোথায় কোথায় করব তা আমরা জানব।